আসসালামু আলাইকুম। আমি মৌসুমী আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নে খবরে। ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। আজ বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেয়। নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে গত বছরের ৯ অক্টোবর হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ ১১টি অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সহ ২৬ জন সাক্ষ্য দিলেও আসামি পক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেননি। চলতি বছর ১৭ এপ্রিল যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। তদন্ত শুরুর পর থেকে তিনি পলাতক রয়েছেন। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী আধুনিকায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তাকে স্বাগত জানান। এ সময় সেনাবাহিনীর চৌকো সদস্যরা কুচকাওয়াজ সহকারে প্রধানমন্ত্রীকে সালাম জানান। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিতে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৩৪, ৩৬ ও ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। এ সময় সেনাবাহিনীকে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল 10:30টার দিকে গুলশানের বাসভবন থেকে বেগম জিয়া কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। সরকার পতনের আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে দলের কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা সফর করছেন বেগম জিয়া। বিকেলে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বেগম জিয়ার। জনসভাস্থলে ইতিমধ্যে মঞ্চ নির্মাণ সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় অংশ নিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেক কেন্দ্রীয় নেতা কিশোরগঞ্জে পৌঁছেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল ৮৬ বছর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর এবং গণবিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক স্বীকৃতি। রচনা করেছে অর্ধশতাধিক গ্রন্থ। দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। মরহুমের ছেলে শাকিল আক্তার জানান, তার আরো 2 ভাই দেশের বাইরে থাকায় তার বাবার দাফনের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মরদেহ রাখা হয়েছে সমরিতা হাসপাতালে হিমঘরে। স্পন্দন বন্ধ হয়ে যাবে, সেটা অনেকগুলো কারণ থাকে। ব্লাড প্রেশার রোগী ছিলেন, হতেই পারে এটা সমস্ত ক্লিনিক্যাল লক্ষণ হচ্ছে সেটাই যে সাডেন কার্ডিয়াক ডেথ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এর আগে তার মরদেহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নেওয়া হলে বুয়েটের উপাচার্য সহ অনেকেই তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10:30টায় মাইনুল হোসেনের মরদেহ বারডেমের হিমঘর থেকে বুয়েটে নিয়ে যাওয়া হয়। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। গত সোমবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মহান স্থপতি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু সালে জহির। সালে, স্থপতি মাইনুল হোসেনের মরদেহ তো শহীদ মিনারে রাখা হয়েছে, সেখানকার এই মুহূর্তে পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানান। মৌসুমী, আপনি জানেন গত সোমবার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান। এরপর তাকে বারডেমের হিমঘরে রাখা হয়েছিল। তার মেয়ে এবং বোন
শুধু নিউ ইয়র্ক থেকে দেশে পৌঁছানোর জন্য। তারা আজকে পৌঁছালে দেশে তাকে প্রথমে হিমঘর থেকে বুয়েটে নিয়ে যাওয়া হয়, যেটা তার বিশ্ববিদ্যালয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ তার সহকর্মী, বন্ধু এবং ওখানকার ছাত্র শিক্ষকরা শ্রদ্ধা নিবেদনের পরে সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নিয়ে আসা হয়েছিল। কিছুক্ষণ আগেই এখানে তার মামা বিশিষ্ট শিল্পী মুস্তাফা মনোয়ার কথা বলছিলেন। স্থপতি মোবাশ্বের সহ সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এখানে তার মেয়ের সাথে আমরা কথা বলেছি। এত বড় গৌরবের অধিকারী সৈয়দ মাইনুল হোসেন, তিনি দীর্ঘদিন কিন্তু নিভৃতচারী ছিলেন, তার সম্পর্কে অনেক কিছুই জানা যায় না। তিনি একাকী জীবন যাপন করতেন। সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম কোনো অভিমান ছিল কিনা, তার কি কারণে তিনি এরকম জীবন বেছে নিয়েছিলেন। তো তার মেয়েরা বলেছেন তার মেয়েরা যে এত বড় শিল্পী তিনি তো মানুষের উপর অভিমান করতে পারেন না। তবে স্থপতি মোবাশ্বের হোসেন বলেছিলেন যে রাষ্ট্র যাতে এই ধরনের শিল্পীকে মর্যাদা দিতে পারে, ভবিষ্যতে সে ধরনের উদ্যোগ যাতে নেওয়া হয়, এই আবেদন তিনি জানিয়েছিলেন। মৌসুমী, এই ছিল এখানকার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আবু সালে। সাতক্ষীরা গজালিয়া বিলে ডিবি পুলিশের সাথে সংঘর্ষে মইনুল ইসলাম নামের এক চোরা কারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, ভারত থেকে চোরা কারবারিরা মাদক নিয়ে আসছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার সিংড়ি গ্রামের গজালিয়া বিলে অবস্থান নেয়। এ সময় চোরা কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহিম নামে এক কনস্টেবল আহত হন। এ সময় পিটিয়ে আহত করা হয় এএসআই আমিনুল ইসলামকে। এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে চোরা কারবারিরা মনিরুল ইসলাম মাটিতে পড়ে গেলেও অন্যরা পালিয়ে যায়। রাতে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ইয়ার্ডের একটি কারেন্ট ট্রান্সফরমার পুড়ে যায়। এতে 7 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রকৌশলী এম সাজ্জাদুর রহমান জানান, ভোর রাত 3টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে একটি কারেন্ট ট্রান্সফরমার তেল লিকেজ হয়ে গেলে কারেন্ট ট্রান্সফরমারটি বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুইচ ইয়ার্ডে একটি কারেন্ট ট্রান্সফরমার পুড়ে যায়। এ সময় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে চালুকৃত 4টি ইউনিট ও প্রিসিশন নামে আরও একটি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র একযোগে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে 3টি ইউনিট চালু হয়েছে। এই অগ্নিকাণ্ডে 7 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে সাংবাদিকদেরকে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। জোর করে জমিতে লবণ পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষে আদালতের নিষেধাজ্ঞার পাশাপাশি একটি মহলের নেতিবাচক প্রচারণায় বাগদা চিংড়ি চাষ নিয়ে দ্বিধাবিভক্ত চাষিরা। এর ফলে খুলনা উপকূলীয় বিভিন্ন উপজেলায় কমে যাচ্ছে চিংড়ি চাষ ও উৎপাদন। আর এই চাষ নিয়ে ষড়যন্ত্র চলছে। রপ্তানিকারকরা এমন কথা বললেও চিংড়ি চাষকে নীল চাষের সাথে তুলনা করেছেন এর বিরোধীরা। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের পর দেশের দ্বিতীয় বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য হোয়াইট গোল্ড খ্যাত এই চিংড়ি স্বাধীনতা উত্তর সাতক্ষীরার মুন্সিগঞ্জ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে বাগদা চিংড়ির চাষ শুরু হয়। অন্যদের সাথে প্রভাবশালীরা আগ্রহী হয়ে ওঠেন এ চাষে। পরে বেড়িবাঁধ কেটে লবণ পানি প্রবেশ করিয়ে 80-র দশকে চিংড়ির চাষ শুরু হয় বাগেরহাটের রামপালে। এরই ধারাবাহিকতায় খুলনার দাকোপ, কয়রা, পাইকগাছা, ভটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলায় বৃহৎ পরিসরে শুরু হয় বাগদা চিংড়ি চাষ। কিন্তু অপরিকল্পিত চাষের বিরূপ প্রভাবে গড়ে উঠেছে চিংড়ি চাষ বিরোধী আন্দোলনও। সর্বশেষ 2010-এর দিকে একটা মামলা হয়েছে 5টি জেলাতে জোরপূর্বক, আগে যেভাবে প্রেসার দিয়ে হোক, রাতের অন্ধকারে বাঁধ কেটে হোক যে লবণ পানি ঢুকানো হতো, এই জোরপূর্বক চিংড়ি চাষ করা যাবে না। চিংড়ি চাষ যেটা হচ্ছে সেটা আমি মনে করি নীল চাষের চেয়েও আরো খারাপ। যেখানে চিংড়ি চাষে সেখানে কোনো গাছগাছালি থাকে না, শস্য হয় না, মাছ থাকে না, দেশি যে প্রজাতির মাছ থাকে না, মিষ্টি পানি না থাকার কারণে, লবণ পানি ঢোকার কারণে জমির উর্বরা শক্তি হ্রাস পায়। এগুলা মারাত্মক একটা ক্ষতি হচ্ছে পরিবেশ। এমন পরিস্থিতিতে অনেকে আবার মুখ ফিরিয়ে নিয়েছেন বাগদা চিংড়ির চাষ থেকে। মাছের দাম কমে গেছে, বাজারে আর কি মাছ
কম পরিমাণ উঠতেছে আর উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে। 1 কেজি খাবার সর্বনিম্ন 50 টাকার নিচে খাবার বানানো যায় না। বর্তমান চিংড়ি চাষে খুব বিপর্যয়ের দিকে, একদিকে ভাইরাস আর সেখানে পানি, লবণ পানিতে কিছুই থাকে না, মানুষের একমাত্র ভিটা বাড়ি পর্যন্ত ধুয়ে যায়। তবে বাগদা চিংড়ি চাষ নিয়ে বিতর্ককে ষড়যন্ত্র আখ্যা দিলেও উৎপাদন কমে যাওয়ার কথা স্বীকার করলেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। বিদেশি লোকেরা, বিদেশি এনজিও টাকা এনে তারা এই সমস্ত ধরনের অপপ্রচার চালাচ্ছে। সরকারকে যেভাবে এগিয়ে আসা উচিত ছিল, সরকার সেইভাবে ব্যর্থ হয়েছে। বঙ্গোপসাগরে অপরিকল্পিত চিংড়ি মা নিধন করার কারণে নদীতে সেই পোনা নাই। আমরা যে হ্যাচারিতে যে পোনা উৎপাদন হয়, সেই পোনা হলো আপনার ভাইরাস মুক্ত না। তারপরে আমাদের দেশের যে হ্যাচারিগুলো, তারা হ্যাচারি আইন মানছে না। পরিসংখ্যান বলছে দেশে উৎপাদিত চিংড়ির 80% বেশি রপ্তানি হয় বিদেশে। তবে গত 5 বছরে 10,000 মেট্রিক টনেরও বেশি বাগদা চিংড়ির উৎপাদন কমে গেছে। আর এ সুযোগে চিংড়িতে এক ধরনের তরল পদার্থ প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি করছে অসাধু ব্যবসায়ীরা। মাঝে মধ্যেই র্যাব ও মৎস্য অধিদপ্তরের অভিযানেও ধরা পড়ছে তা। এ অবস্থায় বিদেশের মাটিতে সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। আজ ভয়াল 12 নভেম্বর। 1970 সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় জেলাগুলোতে আঘাত এনেছিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এতে লণ্ডভণ্ড হয়ে যায় সমুদ্র উপকূলের বিস্তীর্ণ জনপদ, ভেসে যায় গবাদি পশু, ধ্বংস হয়ে যায় মূল্যবান সম্পদ। সেই রাতে মানুষের জন্য নিরাপদ কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় প্রাণ হারায় কয়েক লাখ মানুষ। সেই রাতে ইতিহাসের সবচেয়ে বড় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা উপকূলীয় চর আব্দুল্লাহ, কমলনগরে ভুলুয়া নদী উপকূলীয় চর কাদিরা সহ নোয়াখালীর হাতিয়া, ভোলার মনপুরা, চরফেশন হয়ে সুন্দরবন পর্যন্ত পুরো উপকূল ক্ষতিগ্রস্ত হয়। এখানকার মানুষ আজও স্মরণ করে সেই ভয়াল দিনটিকে। আন্তর্জাতিক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বাংলাদেশের জামাতে ইসলামী এবং বিএনপির সাথে গোপন আঁতাত করেছিল তৃণমূল ও কংগ্রেস জোট, এমন অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ মঙ্গলবার এই বক্তব্য তুলে ধরেন। তার অভিযোগ, 2011 সালে বিধানসভা নির্বাচনে জামাতের সাহায্য নিয়ে তৃণমূল 32টি এবং কংগ্রেস 13টি আসনে জয় পায়। সিদ্ধার্থ বলেন, এই সাহায্যের বিনিময়ে ভূতপূর্ব তৃণমূল ও কংগ্রেস জোট